করতে শুরু করেছেন পশ্চিম ইন্ডিয়া। তীব্র দাবদাহে জ্বলছে গোটা উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ, কিন্তু তার মাঝেও রাজনৈতিক কর্মকাণ্ড থেমে নেই। আসছে 2026-এর বিধানসভা নির্বাচন, আর সেই নির্বাচনকে সামনে রেখে ডান বাম থেকে শুরু করে অতি বাম প্রত্যেকেই কিন্তু নিজ নিজ সংগঠনকে গোছানোর যে কর্মকাণ্ড সেটা শুরু করে দিয়েছে। বিগত দিনে 34 বছর বাম শাসনে যারা ছিলেন তাদের প্রতিষ্ঠিত করবার পেছনে বা তাদের টিকিয়ে রাখার পেছনে যাদের অবদান ছিল সেটা হচ্ছে ডেমোক্রেটিক ইউথ ফেডারেশন অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন। সেই গণতান্ত্রিক যুব ফেডারেশনের 20তম রাজ্য সম্মেলন এবার বলা চলে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের মধ্যবর্তী স্থান বহরমপুর মুর্শিদাবাদে অনুষ্ঠিত হতে চলেছে আগামী 21 থেকে 23 জুন 2025। আর তদুপলক্ষে গোটা জেলা জুড়েই কিন্তু ডেমোক্রেটিক ইউথ ফেডারেশনের পক্ষ থেকে দেয়াল লিখনের কর্মসূচি এবং প্রচার প্রসার মিছিল ইত্যাদি শুরু হয়েছে। তারই অঙ্গ হিসাবে আজকে উত্তর দিনাজপুর ডিওয়াইএফআই এর পক্ষ থেকে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই একাধিক দাবি দেওয়া যেমন বিগত দিনে তারা করেছিলেন, ঠিক একই রকমভাবে 20তম রাজ্য সম্মেলনের প্রতিপাদ্য বিষয় স্থায়ী কাজ এবং ইনসাফের দাবিতে ঐক্যবদ্ধ লড়াই, সমাজতন্ত্রের লক্ষ্যে জিতব আমরাই, এই কথাকে সামনে রেখে তারা কিন্তু আজকে সেই দেওয়াল লিখন ইসলামপুর শহরে শুরু করেছে। সরাসরি সেই চিত্র আপনারা দেখতে পাচ্ছেন। আপনাদের জানানোর চেষ্টা করব ঠিক তাদের চিরাচরিত প্রথা অনুযায়ী রবীন্দ্র সদন বহরমপুরের সেই মঞ্চের তারা নাম দিয়েছেন কমরেড মানব মুখার্জি ও তরুণ মজুমদার মঞ্চ, এবং সেই নগরের নাম দিয়েছেন প্রাক্তন এখানকার মুখ্যমন্ত্রী যিনি ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য, এবং তথাকথিত এবং চিরাচরিত কথা বলতে যিনি বদ্ধপরিকর ছিলেন সেই মৃণাল সেন বিশিষ্ট চিত্র পরিচালক, তার নামে নামাঙ্কিত হয়েছে মুর্শিদাবাদের সেই নগর। বহরমপুর মুর্শিদাবাদের এই যে সম্মেলন, সেই সম্মেলনে যুব সমাজের জন্য কি কি দাবি দেওয়া থাকবে সেটা যেমন প্রতিপাদ্য বিষয় থাকবে। সম্মেলনে চুলচেরা বিশ্লেষণ হবে বিগত দিনে তারা কি কাজ করেছেন এবং আগামী দিনে তারা কোন কোন কর্মসূচি নিয়েই যাবেন। ডিওয়াইএফআই ইসলামপুর উত্তর লোকাল কমিটির পক্ষে এই মুহূর্তে সন্তু সরকার আমাদের সঙ্গে রয়েছেন। সন্তুবাবু, একটা রাজনৈতিক নির্বাচন একটা রাজনৈতিক বড় যুদ্ধ, এবং সেখানে মাপকাঠিটা ঠিক হয়। বিগত দিনে 34 বছর বাম সরকার ছিল, ডান বাম সকলে মিলে সরকার করেছে একটা সময় পশ্চিমবাংলায়, কিন্তু তারপরেও নিজেদের একটা বলা চলে অ্যানালিসিস করার মঞ্চ হচ্ছে এই সম্মেলনগুলো। 20তম রাজ্য সম্মেলন মুর্শিদাবাদে অনুষ্ঠিত হচ্ছে। কি কি বিষয় নিয়ে আপনারা সেই মঞ্চে আলোচনা করবেন এবং আজকে দেওয়াল লিখন শুরু করেছেন? কি কি বিষয়ে আপনারা দেওয়াল লিখন করছেন, কোন কোন বিষয়গুলোকে সামনে রেখে, এবং কীভাবে আপনাদের প্রচার প্রসার চলছে? ধন্যবাদ আপনাকে আমাদের এই প্রচারে অংশগ্রহণ করার জন্য। একটু আগে আপনি বললেন যে তীব্র দাবদাহে গোটা পশ্চিমবঙ্গ জ্বলছে, একই রকমভাবে গোটা পশ্চিমবঙ্গ বর্তমানে বেকারির জ্বালায় জ্বলছে। এবং একদিকে আমরা যেমন দেখতে পাচ্ছি বেকারের হাতে কাজ নেই, আর একদিকে দেখা যাচ্ছে 26,000 শিক্ষকের চাকরি চলে যাওয়া। আগামীতে প্রাইমারি, এরপরে আরও বিভিন্ন দপ্তরে যেসব চাকরি বাকরি হয়েছে তার পালা। আমরা এ ধরনের ভবিষ্যৎ বেকার যুবক যুবতীর জন্য আমরা দেখিনি। আমরা চেয়েছিলাম স্থায়ী কাজ হবে, যেটা আমাদের দাবির মধ্যেও আছে, স্থায়ী কাজ এবং ঐক্যবদ্ধ সমাজ গড়ার লক্ষ্যে আমাদের এই 20তম রাজ্য সম্মেলনে আমি অংশগ্রহণ করতে যাচ্ছি। আমরা ইসলামপুর এলাকার জন্য আমরা দাবি রাখছি। ইসলামপুর এলাকায় একটা মহিলা কলেজ, যেটা ইসলামপুরবাসীর দীর্ঘদিনের দাবি যে একটা মহিলা কলেজ এখানে হোক, একটা মাত্র কলেজ, সেখানে ছাত্রছাত্রীদের সেখানে বসতে দেওয়ার জায়গা নেই পরীক্ষার ক্ষেত্রে। আমরা চাইছি একটা পৃথক মহিলা কলেজ হোক, তাতে করে ছাত্রছাত্রীদের পড়াশোনার ক্ষেত্রে যেন সুবিধা হবে, আরও বাড়তি আরও দরজা খুলে যাবে নতুনভাবে শিক্ষিত সমাজ গড়ে ওঠার ক্ষেত্রে। আমরা দাবি রাখছি ইলুয়াবাড়িতে যে একটি ফুড প্রসেসিং ইউনিট সেখানে পড়ে আছে দীর্ঘদিন ধরে, বাম আমলে শিল্প তালুক, যেখানে বাম আমলে রেখে যাওয়া একটা জায়গা, সেখানটায় সম্ভাবনা আছে বিভিন্ন ফল প্রক্রিয়াকরণ শিল্প স্থাপনের, যেটা আমরা সেই সময় বাম আমলে সেই সময় কিছুটা এগিয়ে গেছিলো। পরবর্তীতে সরকার পক্ষের কোনো রকমের নজর না রাখার বিষয় থাকাতে আজকে এই ফুড প্রসেসিং ইউনিটটা বন্ধ হয়ে গেছে। আমরা চাইছি এই ফুড প্রসেসিং ইউনিটটা চালু হোক এবং এখানটা ইসলামপুর এলাকার বেকার যুবক যুবতী তারা সেখানে তাদের কর্মসংস্থান হোক। আমাদের এই এলাকা চা বাগিচা এলাকা, আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন এলাকায় চা বাগিচাগুলো বন্ধ হয়ে যাচ্ছে। আমরা চাইছি এইসব বাগানগুলো পুনরায় খুলুক এবং সেখানকার যারা শ্রমিক কর্মচারী ছিল তারা তাদের কাজ ফিরে পাক, তাদেরও বেকারির জ্বালায় তারা ভুক্তভোগী। আমরা আরেকটি বিষয় দেখতে পাচ্ছি যে বর্তমানে ছাত্র সমাজ এটি দিশাহারা অবস্থা, তারা নিজেরাই বুঝতে পারছে না যে শিক্ষা শেষে তারা কোন জায়গায় গিয়ে পৌঁছাবে, তারা চাকরি করবে না ব্যবসা করবে। বর্তমান যা পরিস্থিতি, দুর্মূল্যের বাজারে মানুষের হাতে টাকা নেই, শিক্ষার পরে কোনো কাজ নেই, মানুষ যাবেটা কোথায়? এর একটি নির্দিষ্ট রূপরেখা তৈরি করার জন্য সরকারের উপর আমরা চাপ সৃষ্টি করার চেষ্টা করছি
যাতে করে এই বেকার যুবক যুবতীদের যে স্বপ্ন, সেই স্বপ্ন যাতে সফল হয়। এবং আমরা কর্মসংস্থানের নিরিখে রাজ্য সরকারকে আপনারা বারবার দোষারোপ করেন, কিন্তু কেন্দ্রীয় সরকারও তো হচ্ছে সমানভাবে দায়ী। আপনারা হচ্ছে অভিযোগ তোলেন বারবার, বছরে 2 কোটি বেকারের চাকরি, একইভাবে বলছেন যে শিক্ষা চাই, শিক্ষা চাই, কাজ চাই। এটাই তো ডিওয়াইএফআই এর হচ্ছে স্লোগান শুরু থেকে শেষ পর্যন্ত ছিল। একদম কি বলবেন? আমরা এই দাবিটা নিয়েও আমরা যাচ্ছি যে কেন্দ্র সরকার তারা কর্মসংস্থান দেওয়ার ক্ষেত্রে তারাও তো একই রকমভাবে তারা ফেলিওর হয়ে যাচ্ছে এখানটায়। যে আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনীতে বিপুল পরিমাণে একটা রিক্রুটমেন্ট বিগত বছরগুলোতে আমরা দেখে এসেছি, সেখানটায় এখন সেই রিক্রুটমেন্ট তো প্রায় বন্ধ হয়ে বসে আছে, উপরন্তু অস্থায়ীভাবে সেনাবাহিনীতে নিয়োগ হচ্ছে অগ্নিবীর হিসাবে। তো আমরা চাইছি স্থায়ী কাজ, আমাদের সেইটাই তো আমাদের এখানে লক্ষ্য হিসাবে আমরা আমাদের রাজ্য সম্মেলনের ওখানে প্রচার হিসাবে তুলে ধরেছি, স্থায়ী কাজ। সেটা কেন্দ্র হোক রাজ্য হোক, উভয় সরকারের প্রতি আমাদের একই আবেদন থাকবে এবং একই রকমভাবে আমাদের বিরোধিতাও থাকবে তাদের এই কাজের, যেন স্থায়ী কাজ যেন বেকার যুবক যুবতী পায় এবং তাদের স্বপ্ন সফল যেন হয়। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। একদম বলা চলে জন্মনগ্ন থেকেই ডেমোক্রেটিক ইউথ ফেডারেশন অফ ইন্ডিয়া তাদের একদম লক্ষ্যই ছিল যে স্বাধীনতা, গণতন্ত্র, সমাজতন্ত্র, এই 3 ছিল তাদের মূল মন্ত্র। স্বাধীনতা আমরা অর্জন করেছি, কিন্তু তাদের এখনও যেটা কথা যে স্থায়ী কাজ বা কর্মসংস্থানের মাধ্যমে বেকার যুবক যুবতীদের স্বাধীনতা তারা এখনও অর্জন করতে পারেনি। পাশাপাশি গোটা বিশ্বে যখন হচ্ছে কর্মসংস্থানের সংকট চলছে, ঠিক সেই মুহূর্তে ভারতবর্ষ তার ব্যতিক্রম নয়। কোভিড পরিস্থিতিতে ভারতের বলা চলে যে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স সেটা অনেকটাই নিচে নেমে এসছে, তা আমরা বিভিন্ন মিডিয়া মারফত জানতে পেরেছি। আমরা অবশ্যই জানার চেষ্টা করব যে এই হচ্ছে গণতান্ত্রিক যুব ফেডারেশনের পক্ষ থেকে আগামী দিনে বেকার যুবতীদের যে কর্মসংস্থান, সেই কর্মসংস্থান বিষয়ে ইসলামপুরের জন্য স্পেসিফিক্যালি বা উত্তর দিনাজপুরের জন্য কি ভাবছে সেটা জানার চেষ্টা করব। কিন্তু সবথেকে বড় কথা হচ্ছে এখনও গোটা উত্তর দিনাজপুর জেলাতে একটাই দাবি, কৃষিভিত্তিক শিল্পের স্থাপনা এখানে করতে হবে। তাহলেই হয়তো পরিযায়ী শ্রমিকের যে কারবার বা পরিযায়ী শ্রমিকের যে বারবারন্ত এবং তাদের যে বিভিন্ন রাজ্যে গিয়ে হেনস্থা হওয়া সেটাও কমবে। আমরা কথা বলবো রাজ্য কমিটির সদস্য এবং সেই সঙ্গে জেলা কমিটির অন্যতম সদস্য শিক্ষক গৌতম বর্মন রয়েছেন, তার কি প্রতিক্রিয়া। পরিযায়ী শ্রমিক বড় চ্যালেঞ্জ, রাজ্য সরকার প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি নিউজ স্টুডিও ইন্ডিয়াকে এবং জব্বার দাকে, বিশিষ্ট সাংবাদিক, আমাদের বয়সে প্রবীণ না কিন্তু মানে সাংবাদিক হিসাবে হচ্ছে ইসলামপুরের অন্যতম হচ্ছে অভিজ্ঞ সাংবাদিক। জব্বারদা যে ভূমিকাটা করলেন, আমি সেখানে একটু অন্য মত দিয়ে আমি শুরু করছি। সেটা হচ্ছে যে আপনি যেটা বললেন যে 26-এর নির্বাচনকে সামনে রেখে সম্মেলন, তা না। আপনারা জানেন যে আমাদের বামপন্থী সংগঠনগুলো আমাদের হচ্ছে আমাদের ডিওয়াইএফআই এর যেমন হচ্ছে নিয়ম যে 3 বছর পর পর হচ্ছে আমরা আমাদের সম্মেলন করে থাকি। এই সম্মেলনে আমরা বিগত 3 বছরের যে রাজনৈতিক পরিস্থিতি সেটা নিয়ে যেমন আমরা চুলচেরা বিশ্লেষণ করি, একই সঙ্গে আমাদের সাংগঠনিক অবস্থা, আমাদের দুর্বলতা, আমাদের শক্তি, আমাদের ক্ষমতা, তার ভালো দিক মন্দ দিক, এই সবটা নিয়েই আমরা হচ্ছে চুলচেরা বিশ্লেষণ করি এবং আগামী 3 বছরের জন্য হচ্ছে আমাদের যে পথ, আমরা কোন পথে আমাদের লড়াই আন্দোলনকে এগিয়ে নিয়ে যাব সেটা আমরা আমাদের সম্মেলনে আমরা হচ্ছে ঠিক করে থাকি। সেই কারণে এই সম্মেলন 19তম রাজ্য সম্মেলন হয়েছিল আমাদের জেলায় রায়গঞ্জে গত 2021 সালের অক্টোবর মাসে হয়েছিল, বিধানমঞ্চে হয়েছিল। এবারে হচ্ছে বহরমপুরে হচ্ছে এবং এই আমাদের একটা ট্র্যাডিশন আছে যে আমাদের একটা সম্মেলন থেকে আরেকটা সম্মেলন স্থল পর্যন্ত আমরা পতাকাকে বহন করে নিয়ে যাই। গত 9 তারিখে রায়গঞ্জে ভাটল থেকে হচ্ছে আমাদের রাজ্য সম্পাদক হচ্ছে মীনাক্ষী মুখার্জি সহ আরও নেতৃত্বরা ছিলেন। রায়গঞ্জ থেকে পদযাত্রা শুরু হয়েছে। এই একই দাবি আমাদের সম্মেলনের যে স্লোগান, যে স্থায়ী কাজ, ইনসাফের দাবিতে ঐক্যবদ্ধ লড়াই এবং সমাজতন্ত্রের লক্ষ্যে জিতবো আমরাই, এই 2 লাইনের স্লোগানের মধ্যে আমাদের গোটা রাজনীতিটা বলা আছে। আমরা বহরমপুরের উদ্দেশ্যে আমাদের পদযাত্রা চলছে। আগামী 12 তারিখ হচ্ছে বহরমপুরে ওই পদযাত্রা চলবে। এখন সন্তু হচ্ছে আপনাদেরকে বলেছে যে আমরা কর্মসংস্থান নিয়ে যে লড়াই আন্দোলন ইত্যাদি এগুলো বলেছে, এর সঙ্গে হচ্ছে ইনসাফ কথাটা যুক্ত হচ্ছে। পশ্চিমবঙ্গে এই ইনসাফের কথা আমাদের বলতে হচ্ছে, তার কারণ হচ্ছে নাইনসাফি আছে, সেই কারণে অবিচার আছে বলে আমরা সুবিচারের দাবি করছি। আপনি আরজি কর দেখুন, আপনি চোপড়ার জেসিবির ঘটনা দেখুন, প্রকাশ্য দিবালোকে মহিলার উপরে আক্রমণ, এর ইনসাফ দিতে হবে। আপনার হচ্ছে দিনের পর দিন পঞ্চায়েতের আবাস যোজনায় দুর্নীতি, তার বিরুদ্ধে লড়াই আমরা করছি, সেখানে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, এর ইনসাফ দিতে হবে। ইনসাফ দিতে হবে মাটিকুন্ডার যে শিশুটা, যে কিশোর যে হচ্ছে ফ্যাক্টরিতে কাজ করতে গিয়েছিল, আমরা জানি না যে সেই কিশোরের বর্তমান অবস্থা কি, তাহলে আজকে কেন এই পরিস্থিতি, আজকে সেই কিশোরের ইনসাফ দিতে হবে। তার বাবা মা সুবিচার চাইছে, তারা কাঁদছে, এদের সুবিচার দিতে হবে। এই সুবিচারের জন্য, ইনসাফের জন্য বৃহত্তর লড়াই
আমরা বলছি ইনসাফের দাবিতে চাই ঐক্যবদ্ধ লড়াই। এই ঐক্যবদ্ধ কথাটা আসছে এই কারণেই যে মানুষ নাইনসাফের বিরুদ্ধে ইনসাফের দাবিতে যখন লড়াই আন্দোলন করছে, একেবারে তৃণমূল এবং বিজেপি কেউ আলাদা নয়। বিজেপি আরএসএস উগ্র হিন্দুত্ববাদী এজেন্ডাকে সামনে নিয়ে আসছে এবং একই রকমভাবে তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জি, তারা হচ্ছে দীর্ঘদিন ধরে হচ্ছে এখানে আরেকটা যে মৌলবাদী শক্তিকে হচ্ছে তারা মদত যোগাচ্ছে। ফলে পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটা বাইনারি তৈরি করবার চেষ্টা করা হচ্ছে যে আধা ডানে যাও আধা বায়ে যাও, মানে হিন্দু একদিকে যাও মুসলিম একদিকে যাও, বাকি আর কেউ কিছু থাকবে না। অর্থাৎ রাজনীতিকে যে সাম্প্রদায়িকীকরণ বিজেপি এবং তৃণমূল কংগ্রেস করছে তার বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের জন্য হচ্ছে আমরা সেইটাই ভাঙবার চেষ্টা করছি। আপনারা জানেন যে রাজনৈতিকভাবে যদি হচ্ছে আপনারা দেখেন যে হচ্ছে নির্বাচনের লড়াইয়ের যদি সংখ্যা দেখেন তাহলে তো সত্যিই তো নেই বামপন্থীদের এখানে হচ্ছে সেরকম কোনো বিধানসভায় আসন নেই। কিন্তু আপনারা মিডিয়া এবং সাধারণ মানুষ আপনারা জানেন যে লড়াইয়ের ময়দানে বামপন্থীরা আছে এবং যে মানুষ বিভ্রান্ত হয়েছে উগ্র জাতীয়তাবাদ, উগ্র হিন্দুত্ববাদ, আবার হচ্ছে কোথাও হচ্ছে মুসলিম মৌলবাদ, এই যে বিভাজন, এই বিভাজনটাকে ভাঙতে হবে, মানুষকে হচ্ছে ঐক্যবদ্ধ হতে হবে, না হলে কোনো ইনসাফ পাওয়া যাবে না। মানুষ যদি ঐক্যবদ্ধ না হয় তাহলে অন্যায়ের বিরুদ্ধে লড়াইটাকে শক্তিশালী করা যাবে না। এবার হচ্ছে আপনি বলছিলেন যে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এই যে কর্মসংস্থানের যে ইস্যুটা সেটা কোথায়। আপনারা নিশ্চিতভাবে আপনারা জানেন যে আমরা পশ্চিমবঙ্গ থেকে শুরু করে দিল্লি অবধি আমরা হচ্ছে বিভিন্ন ধরনের লড়াই আন্দোলন করেছি। রেল দপ্তরে আপনি বললেন না বছরে 2 কোটি চাকরির প্রতিশ্রুতি দিয়েছিল নরেন্দ্র মোদী, শুধুমাত্র রেল দপ্তরে প্রায় 20,000 শূন্যপদকে বিলোপ করে দেওয়া হয়েছে। অর্থাৎ এই ভ্যাকেন্সিটাই থাকলো না, যে 20,000-এর চাকরি হতে পারত সেই পদগুলোকে লুপ্ত করে দেওয়া হয়েছে। গোটা দেশে কয়েক লক্ষ হচ্ছে শূন্যপদ রয়েছে কেন্দ্রীয় সরকারের দপ্তরগুলিতে, সেখানে হচ্ছে নিয়োগ নেই। আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন সরকারি দপ্তরগুলোতে নিয়োগ নেই, যে কটা নিয়োগ হয়েছে দুর্নীতিগ্রস্তভাবে হয়েছে, তার বিরুদ্ধে লড়াইয়ে আমরা যেমন আছি একই রকমভাবে এই হচ্ছে কর্মসংস্থানের প্রশ্নে আমাদের গোটা দেশের ডিওয়াইএফআই লড়াই আন্দোলন করছে। গোটা দেশে কর্মসংস্থানের জন্য, গোটা দেশের শিশুদের হচ্ছে শিক্ষার জন্য লড়াই আন্দোলন এবং হচ্ছে মানুষের মধ্যে যে ধর্মীয় বিভাজন করার চেষ্টা করা হচ্ছে তার বিরুদ্ধে মানুষকে ঐক্যবদ্ধ করার লড়াই আমরা চালিয়ে যাচ্ছি। স্বাভাবিকভাবে কর্মসংস্থান যদি সঠিকভাবে হয়, আপনার কর্মসংস্থানের সব রকম ব্যবস্থা না থাকবার জন্যই তো গ্রামীণ কর্মসংস্থানের ব্যবস্থা 100 দিনের কাজ। আপনি বলুন তো পশ্চিমবঙ্গে 100 দিনের কাজ বন্ধ কেন? তৃণমূল বলছে ক্ষমতাসীন যে বন্ধ করে রেখেছে কেন্দ্র সরকার। এখানেই আমাদের প্রশ্ন। আপনি আমরা সবাই জানি তৃণমূল কংগ্রেস পঞ্চায়েতগুলোকে লুঠের আখড়ায় পরিণত করেছে, 100 দিনের কাজে লুট হচ্ছে। কিন্তু আমাদের মোদী সরকারের কাছে প্রশ্ন, আপনারা সঠিকভাবেই বলেছেন যে তৃণমূল কংগ্রেস দুর্নীতিগ্রস্ত, তারা পঞ্চায়েতে দুর্নীতি করছে। মোদী সরকার এবং বিজেপির যারা নেতারা আছে তাদের কাছে প্রশ্ন, এই 100 দিনের কাজের দুর্নীতি নিয়ে কটা তৃণমূলের প্রধান, কটা তৃণমূলের মেম্বার, কটা ডিএমের এগেনস্টে আপনারা এফআইআর করেছেন, কজনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন? আপনারা বলছেন দুর্নীতিগ্রস্ত তাই টাকা বন্ধ করে দেওয়া হচ্ছে, আমরা এর বিরোধী। আমরা চাই মানুষ কাজ পাক। গ্রামের যুবকরা নিজের গ্রামে যদি 100 দিনের কাজে যুক্ত থাকতে পারে, তারপরে হচ্ছে তার কৃষিকাজে, যে এখন তো কৃষিকাজে লাভজনক অবস্থা নেই, কৃষক হচ্ছে ফসলের দাম পাচ্ছে না, ফসল কিষাণ মান্ডিতে নিয়ে যাওয়ার পরে সেখানে তোলাবাজি চলছে রীতিমতো, এই হচ্ছে বর্তমান পরিস্থিতি। তাহলে মোদী সরকার হচ্ছে দুর্নীতির অজুহাতে পশ্চিমবঙ্গের মানুষের প্রাপ্য টাকা আটকে রাখবে, অথচ যারা দুর্নীতিগ্রস্ত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে না। এটা হচ্ছে দ্বিচারিতা। এই দ্বিচারিতা চলতে পারে না। বিজেপির নেতাদের, বিজেপির মন্ত্রীদেরকে এর জবাব দিতে হবে। আমাদের দাবি অবিলম্বে দুর্নীতি মুক্তভাবে এই 100 দিনের কাজ চালু করতে হবে। পশ্চিমবঙ্গের মানুষকে, গোটা দেশের মানুষ যেখানে হচ্ছে 100 দিনের কাজ পাচ্ছে, পশ্চিমবঙ্গের মানুষ বঞ্চিত হচ্ছে, এটা হচ্ছে অন্যায়। এর বিরুদ্ধেও আমাদের লড়াই। ঠিক আজকেই পেপারে, টেলিগ্রাফ পেপারে বেরিয়েছে যে পশ্চিমবঙ্গ বঞ্চিত, সেখানে হচ্ছে তামিলনাড়ু, তার পাশাপাশি বিহার, তারা উপকৃত হয়েছে এনআরজিএস এর টাকায়। কি বলবেন? এই এনআরজিএস তো শুধু আমি তামিলনাড়ু বা বিহার বলে না, গোটা দেশের গ্রামীণ মানুষের কর্মসংস্থানের জন্য কারা এনেছিল? ইউপিএ সরকার, কংগ্রেসের সরকারকে বাইরে থেকে কারা সমর্থন করেছিল? এই বামপন্থীরা। তার কারণ একটা বিকল্প অর্থনীতি বামপন্থীরা মানুষের সামনে তুলে ধরেছিল। যখন সরকার সব জায়গায় স্থায়ী চাকরি দিতে পারছে না, যখন কৃষকের ফসলের হচ্ছে লাভজনক দাম পাচ্ছে না,
গ্রামের কৃষকদের একটা বিকল্প অর্থনৈতিক ব্যবস্থা, যেখানে কিছু স্বল্প রোজগার তারা করতে পারে। এই বিকল্প ব্যবস্থা বামপন্থীরা গোটা দেশকে বিকল্প দেখিয়েছিল। তার জন্য হতে পারে লাভবান বিহার, তার জন্য হতে পারে লাভবান তামিলনাড়ু, তার জন্য হতে পারে আপনার কর্ণাটক, হতে পারে কেরল, হতে পারে গোটা দেশের মানুষের জন্য এই একটাই আইন। কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ বঞ্চিত হচ্ছে। হ্যাঁ, তৃণমূলের সরকার, তৃণমূলের পঞ্চায়েত, তৃণমূলের জেলা পরিষদ দুর্নীতিগ্রস্ত, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। আপনারা এই যে সিবিআই দেখছেন না, আপনার আরজি করের নির্যাতিতার শাস্তি পেল না, আপনার নির্যাতিতার যে দোষী সে অপরাধী এখনও শাস্তি পেল না, আপনারা গোটা যে শিক্ষার দুর্নীতি তারা এখনও সবাই ধরা পড়েনি। ওই কালীঘাটের দিদি পর্যন্ত, পিসি ভাইপো পর্যন্ত যাদের জেলে থাকবার কথা ছিল তারা শাস্তি পায়নি। একই রকমভাবে গ্রামে যে প্রধান, যে মেম্বার, তাদের যে দুর্নীতি তারাও শাস্তি পাচ্ছে না। শুধুমাত্র ওই দুর্নীতির অজুহাতে পশ্চিমবঙ্গের মানুষকে বঞ্চনা করা হচ্ছে, এটাও একটা অন্যায় করছে মোদী সরকার। আপনাদের 20তম সম্মেলনে কারা কারা প্রধান বক্তা থাকছেন? আমাদের 21শে জুন বহরমপুরে ময়দানে যে প্রকাশ্য সমাবেশ হবে, সেই সমাবেশের মঞ্চের আমরা নাম দিয়েছি নওজওয়ান ভারত সভা মঞ্চ। আপনারা জানেন যে ভগৎ সিংয়ের যে নওজওয়ান ভারত সভা তার 100 বছর পূর্তি হচ্ছে, এবং এই নওজওয়ান ভারত সভার আমাদের ডিওয়াইএফআই গড়ে তুলবার অন্যতম একটা সংগঠন নওজওয়ান ভারত সভা। আমরা তার উত্তরাধিকারী, স্বাভাবিকভাবে আমরা সেই মঞ্চের নাম দিয়েছি নওজওয়ান ভারত সভা মঞ্চ। এবং সেখানে প্রধান বক্তা আমাদের ডিওয়াইএফআইয়ের প্রাক্তন সর্বভারতীয় সাধারণ সম্পাদক কমরেড মোহাম্মদ সেলিম, বক্তা আমাদের বর্তমান যিনি সাধারণ সম্পাদক কমরেড হিমগ্নরাজ ভট্টাচার্য, এবং অবশ্যই আমাদের রাজ্যের ডিওয়াইএফআইয়ের যিনি সম্পাদক কমরেড মীনাক্ষী মুখার্জি, তিনিও এই প্রকাশ্য সমাবেশে বক্তব্য রাখবেন। আমরা আপনাদের মাধ্যমে আবেদন করব যে আমাদের প্রকাশ্য সমাবেশে সর্বস্তরের মানুষ, বিশেষ করে যুব সমাজ, আপনারা উপস্থিত হন। স্থায়ী কাজ, ইনসাফের দাবিতে ঐক্যবদ্ধ লড়াই গড়ে তুলতে হবে। আর শিক্ষা এবং সবার কাজের দাবি মেটাতে হলে যে গণতান্ত্রিক পুঁজিবাদী গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে আমরা রয়েছি, সেই ব্যবস্থায় সবার শিক্ষা সবার কাজের দাবি পূরণ সম্ভব নয়। আমরা মনে করি একমাত্র সমাজতান্ত্রিক ব্যবস্থাতেই সেই দাবি পূরণ হওয়া সম্ভব, যেখানে সবার জন্য শিক্ষার ব্যবস্থা থাকবে, সবার জন্য কাজের ব্যবস্থা থাকবে। তাই আমাদের এবারের রাজ্য সম্মেলনের স্লোগানের অন্যতম অংশ হচ্ছে সমাজতন্ত্রের লক্ষ্যে আমাদের লড়াইকে আমরা এগিয়ে নিয়ে যাব। দিনাজপুরের জন্য কি দাবি দেওয়া আপনারা? আমাদের উত্তর দিনাজপুরের জন্য বিভিন্ন দাবি দেওয়া রয়েছে। সেটা হচ্ছে, আপনারা দেখবেন যে চোপড়ার যে চা বাগানগুলো লুট করা হচ্ছিল, তাদের মালিককে একরকম বিতাড়িত করে কম দামে কিনে নিয়ে টুকরো টুকরো করে তৃণমূলের নেতারা, মাতব্বররা তারা যে চা বাগানগুলোকে টুকরো করে দিচ্ছিল, ফলে সেখানে শ্রমিকরা কাজ হারাচ্ছে। এবার সেই চোপড়ার সেই যে তোলাবাজি ইসলামপুরে প্রবেশ করেছে, আপনারা জানেন যে গোবিন্দপুরেও ইতিমধ্যে লড়াই আন্দোলন শুরু হয়েছে বা শুরু হবে। সেখানকার শ্রমিকরা তারা কাজ হারা হবে। গোবিন্দপুরে আপনার চা বাগান লুট চলছে, চা বাগানকে বিক্রি করে দেওয়ার, কোম্পানির বাগান বিক্রি করে দেওয়া হচ্ছে। আপনার ডিমটিতে দেখুন, মাটিকুন্ডায় দেখুন যে লুটের রাজত্ব চলছে। এই লুটের ফলে চা বাগানগুলো বন্ধ হয়ে যাচ্ছে এবং শ্রমিকরা কাজ হারা হচ্ছে, এবং গোটা উত্তরবঙ্গেই এই সমস্যা রয়েছে। এই বাগানগুলোকে সুন্দরভাবে পরিচালনা করতে হবে এবং সেখানে কাজের ব্যবস্থা করতে হবে। উত্তরবঙ্গের শিল্পে পিছিয়ে পড়া জায়গা আপনার আমাদের ইসলামপুর ব্লকের মধ্যেই যেমন ইলুয়াবাড়ি রয়েছে, আমাদের পাঞ্জিপাড়ায় যে চর্মশিল্প রয়েছে, আমাদের ভাটলের পাশে আপনার নাগর নদীর পাশে যে জুট পার্ক হওয়ার কথা ছিল, প্রিয়রঞ্জন দাসমুন্সির সময়ের সেই জুট পার্ক, আপনারা যে হাইওয়ে দিয়ে গেলে দেখতে পাবেন বিরাট একটা এলাকা ঘেরা রয়েছে, বিরাট জমি, একটা বড় শিল্প সেখানে একাধিক শিল্প সেখানে তৈরি যদি করা যায়, ওই গোটা এলাকার কয়েক হাজার যুবক সেখানে উপকৃত হতে পারে। অর্থাৎ আমাদের জেলায় শিল্প স্থাপন করতে হবে। আমাদের জেলায় এইমস হাসপাতাল যেটা তৈরি করবার কথা ছিল, এই মমতা ব্যানার্জির সরকার আসবার পরে জমি সংক্রান্ত জটিলতা তৈরি করে সেখানে জমি দেওয়া হয়নি, ফলে আমাদের জেলার এইমস চলে গেছে কল্যাণীতে। আমাদের জেলায় এইমস তৈরি করতে হবে। এরকম শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান সংক্রান্ত নানা দাবি দাওয়া নিয়ে আমরা এই রাজ্য সম্মেলনে যাচ্ছি। অনেক ধন্যবাদ। ধন্যবাদ। এতক্ষণ আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য অনেক ধন্যবাদ। আপনাদের জানিয়ে দিই, একাধিক দাবি দেওয়া তাদের বলা চলে যে রাজ্য সম্পাদকের যে প্রতিবেদন সেখানে প্রকাশ পাবে, এবং আমরাও সেদিকে আমাদের নজর থাকবে সম্মেলনে কী কী দাবি দেওয়া উঠে হলো। এতক্ষণ লাইভে আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য অনেক ধন্যবাদ। সহপ্রতিনিধি রাজের সঙ্গে আমি জব্বার আলী আপাতত বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে অন্য একটি রাজনৈতিক খবর নিয়ে। ততক্ষণ জুড়ে থাকুন নিউজ টুডে।